আচ্ছা, গুগল অ্যাডসে বিজ্ঞাপনের বাজেট কি প্রায়ই জলের মতো বেরিয়ে যাচ্ছে? যদি এরকমটা মনে হয় তবে জেনে রাখুন এই সমস্যাটা কিন্তু অনেকেরই। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে গুগল অ্যাডস নিলামের আসল রহস্যটা ভেদ করা যায় আর প্রতিটি পয়সা একদম ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়। তো চলুন আর দেরি না করে এই নিলামের একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। কখনো কি মনে হয়েছে যে যখন কেউ গুগলে কিছু একটা সার্চ করে আর তারপর একটা বিজ্ঞাপনে ক্লিক করে, ঠিক তার মাঝখানের ওই কয়েক মিলিসেকেন্ডে আসলে কি ঘটে? ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? কিন্তু যে কোনো বিজ্ঞাপনের সাফল্য বা ব্যর্থতার পুরো গল্পটাই কিন্তু লেখা হয় ঠিক এই মুহূর্তটাতে। আর এই যে দেখুন, এই স্লাইডটা সেই রহস্যের পর্দাটা একটু একটু করে সরাচ্ছে। দেখুন কি হয়। কেউ সার্চ করল, আর সাথে সাথে গুগল তার উদ্দেশ্যটা বুঝে নিল, যোগ্য বিজ্ঞাপনগুলো খুঁজে বের করল, সেগুলোর কোয়ালিটি মাপল, দেওয়া বিডের সাথে তুলনা করল, আর সবশেষে প্রত্যেকটা পজিশনের জন্য বিজয়ী বিজ্ঞাপনটা বেছে নিল। ভাবা যায় এই পুরো প্রক্রিয়াটা কিন্তু চোখের পলকে ঘটে যায়। তো এই রহস্য থেকে দক্ষতায় পৌঁছানোর জন্য আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো দেখব। প্রথমে গুগল অ্যাড নিলামের একেবারে ভেতরে যাব, তারপর দেখব কিওয়ার্ড স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে জেতা যায়, এরপর জানব কোয়ালিটি স্কোরের আসল রহস্যটা কি, তারপর ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, আর সবশেষে কথা বলবো এআই বিজ্ঞাপন নিয়ে। এটা কি বন্ধু নাকি শত্রু? চলুন শুরু করা যাক। তো প্রথমেই গুগল অ্যাডস নিলামের মূল ধারণাটা পরিষ্কার করে নেওয়া যাক। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে এখানে জিততে হলে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হবে। কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। আসল খেলাটা কিন্তু আরও অনেক বেশি সূক্ষ্ম। ব্যাপারটাকে অনেকটা একটা রিয়েল এস্টেট নিলামের মতো ভাবা যেতে পারে। কিন্তু এখানে একটা বড়সড় পার্থক্য আছে। সাধারণ নিলামে কি হয় যে সবচেয়ে বেশি দাম হাঁকে সেই জিতে যায়, কিন্তু এখানে গুগল বিজ্ঞাপনের কোয়ালিটি বা গুণমানকেও ঠিক ততটাই গুরুত্ব দেয়। মানে টাকা থাকলেই হবে না, কোয়ালিটিও থাকতে হবে। আর এখানেই আসে অ্যাড র্যাঙ্কের কনসেপ্টটা। এর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। সর্বোচ্চ বেডকে গুণ করা হয় কোয়ালিটি স্কোর দিয়ে। তার মানে পকেটে কত টাকা আছে সেটার সাথে সাথে বিজ্ঞাপনের কোয়ালিটি কেমন, এই দুটো মিলিয়েই কিন্তু ঠিক হয় কে জিতবে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। একদিকে একটা শক্তিশালী কোয়ালিটি স্কোর থাকলে প্রতিটা ক্লিকের জন্য খরচ অনেক কম হয়। এটাকে একটা কোয়ালিটি ডিসকাউন্ট বলতে পারেন। আর অন্যদিকে কোয়ালিটি স্কোর যদি দুর্বল হয় তাহলে কিন্তু বেশি টাকা গুনতে হবে, যা অনেকটা একটা রেলেভেন্স ট্যাক্স বা প্রাসঙ্গিকতার জরিমানার মতো। আচ্ছা, নিলামের ভিতরের খবর তো জানা গেল। এখন আসল প্রশ্নটা হলো, এই নিলামে জেতার কৌশলটা কি? দেখুন, বিজ্ঞাপনের কোয়ালিটি ভালো করার প্রথম ধাপে হল ব্যবহারকারীকে বোঝা। তারা কি ভাষায় কথা বলে, কি চায়, সেটা বুঝে সেই অনুযায়ী কিওয়ার্ড বেছে নেওয়াই কিন্তু আসল চাবিকাঠি। সাধারণত যখন কেউ কিছু সার্চ করে তার পেছনে এই 4 ধরনের উদ্দেশ্য কাজ করে। হয়তো তারা কোনো তথ্য খুঁজছে, বা কোনো নির্দিষ্ট সাইটে যেতে চাইছে, কিংবা দুটো জিনিসের মধ্যে তুলনা করছে, অথবা একেবারে সরাসরি কিছু কিনতেই এসেছে। বিজ্ঞাপনের কিওয়ার্ড যদি ব্যবহারকারীর এই উদ্দেশ্যের সাথে না মেলে, তাহলে কিন্তু পুরো খরচটাই জলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ভালো কিওয়ার্ড রিসার্চের জন্য এই 5 ধাপের প্রক্রিয়াটা কিন্তু দারুণ কাজের। এটা একটা স্পষ্ট কার্যকরী কাঠামো। অনুমানের ওপর ভরসা না করে ডেটা নির্ভর সিদ্ধান্ত নিতে এটা সাহায্য করে। এবার আসা যাক সেই গোপন অস্ত্রটার কথায়, যেটা হলো কোয়ালিটি স্কোর। এটাকে বলা যেতে পারে বিজ্ঞাপনের জন্য গুগলের দেওয়া একটা ট্রাস্ট রেটিং বা বিশ্বাসযোগ্যতার মাপকাঠি। আর সত্যি বলতে এটাই হলো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা একজন বিজ্ঞাপনদাতা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। কোয়ালিটি স্কোর আসলে 3টে প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। গুগল যেন 3টে প্রশ্ন করে। 1. মানুষ বিজ্ঞাপনে ক্লিক করবে কি না, তার সম্ভাবনা কতটা। 2. বিজ্ঞাপনটা তাদের সার্চের সাথে কতটা প্রাসঙ্গিক। আর 3. বিজ্ঞাপনে ক্লিক করার পর ল্যান্ডিং পেজে তাদের অভিজ্ঞতাটা কেমন হবে। তো প্রথম স্তম্ভটা হলো এক্সপেক্টেড সিটিআর বা ক্লিক থ্রু রেট। এটা আসলে গুগলের একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী। গুগল এটা বোঝার চেষ্টা করে যে একটা বিজ্ঞাপন ক্লিক পাওয়ার মতো যথেষ্ট আকর্ষণীয় আর প্রাসঙ্গিক কিনা। তাহলে এই সিটিআর বাড়ানো যায় কিভাবে? এখানে কিছু দারুণ কার্যকারী কৌশল দেওয়া আছে। যেমন
একই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে একটা টাইট গ্রুপ বানানো। বিজ্ঞাপনের হেডলাইনে একদম ব্যবহারকারীর সার্চ করা শব্দগুলোই ব্যবহার করা, আর খুব স্পষ্ট অফার দেয়া, যেমন বিশেষজ্ঞের সাথে কথা বলুনের চেয়ে বিনামূল্যে ২০ মিনিটের স্ট্র্যাটেজি কল অনেক বেশি শক্তিশালী। এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু সিটিআর বাড়াতে দারুণ কাজ করে। দ্বিতীয় স্তম্ভটা হল অ্যাডের প্রাসঙ্গিকতা বা অ্যাড রেলেভেন্স। এর মানে হল বিজ্ঞাপনের বার্তাটা ব্যবহারকারীর সার্চের সাথে কতটা মিলছে। গুগল সবসময় চায় মানুষ যা খুঁজছে ঠিক সেটাই যেন তারা পায়। এই মিলটাই হল প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য ক্যাম্পেইনগুলোকে ব্যবহারের জার্নি অনুযায়ী সাজাতে হবে। ধরুন যারা কোনো ব্র্যান্ডকে চেনে আর যারা চেনে না তাদের জন্য তো মেসেজ এক হতে পারে না। আর হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করে অপ্রাসঙ্গিক সার্চ থেকে দূরে থাকাও কিন্তু খুবই জরুরি। কোয়ালিটি স্কোরের তৃতীয় আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা। কারণ এখানেই তো একটা ক্লিক সত্যিকারের গ্রাহকে পরিণত হয়, আর এটা সরাসরি ব্যবসার ফলাফলের সাথে যুক্ত। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো মেসেজ ম্যাচ, মানে বিজ্ঞাপনে যে প্রতিশ্রুতিটা দেওয়া হচ্ছে ল্যান্ডিং পেজেও যেন ঠিক সেই একই বার্তা থাকে। যেমন দেখুন, বিজ্ঞাপনে যদি লেখা থাকে 24/7 জরুরি এসি মেরামত, তাহলে ল্যান্ডিং পেজের হেডলাইনও ঠিক এটাই হওয়া উচিত, কোনো সাধারণ এইচভিএসি সার্ভিসের পেজ নয়। এই যে একটা ধারাবাহিকতা, এটাই কিন্তু ব্যবহারকারীর বিশ্বাস তৈরি করে। ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা আরও ভালো করার জন্য আরও কিছু সহজ কিন্তু দারুণ কাজের টিপস আছে। যেমন একটা মাত্র খুব স্পষ্ট কল টু অ্যাকশন বাটন রাখা, পেজটা যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, আর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য রিভিউ বা ক্লায়েন্টদের লোগো পেজের ওপরের দিকে রাখা। আচ্ছা, এবার চলুন একটু বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের দিকে তাকানো যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল অ্যাডসে এখন তো অটোমেশনই সবকিছু, কিন্তু প্রশ্নটা হলো, এই এআই কি আমাদের বন্ধু নাকি অজান্তেই বাজেট নষ্ট করার শত্রু? সত্যি বলতে এআইকে কিভাবে চালানো হচ্ছে তার ওপরে কিন্তু সবটা নির্ভর করে। এই ডেটাটা একবার দেখুন, বেশ অবাক করার মতো। একটা গবেষণায় দেখা গেছে গুগলের পারফরম্যান্স ম্যাক্স বা পিম্যাক্স ক্যাম্পেইনের প্রায় 45% সার্চ টার্ম আগে থেকে তৈরি করা সার্চ ক্যাম্পেইনের কিওয়ার্ডের সাথে মিলে যায়। তার মানে কি দাঁড়ালো? নিজেদের ক্যাম্পেইনগুলোই পিম্যাক্সের সাথে রীতিমতো প্রতিযোগিতা করছে। আর এর পরের ডেটাটা তো আরও বেশি চমকপ্রদ। এই যে ওভারল্যাপিং টার্মগুলো, এগুলোর ক্ষেত্রে 84% সময়েই সাধারণ সার্চ ক্যাম্পেইনের কনভার্জন রেট পিম্যাক্সের থেকে বেশি থাকে। তার মানেটা পরিষ্কার, অটোমেশনের হাতে সবকিছু ছেড়ে দেওয়াটা সবসময় সেরা উপায় নয়। সমাধানটা হলো অটোমেশনকে নিয়ন্ত্রণ করা, অন্ধের মতো ভরসা করা নয়। এই কথাটা এআই এর মূল ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। অটোমেশনকে যা দেওয়া হয় ও সেটাকেই আরও বাড়িয়ে তোলে। মানে ইনপুট যদি ভালো গোছানো হয় তাহলে মেশিন দারুণ ফল দেবে, আর যদি অগোছালো বা ভুল ইনপুট দেওয়া হয় তাহলে এআই কিন্তু খুব দক্ষতার সাথেই বাজেটটা নষ্ট করবে। তাই এআইকে এড়িয়ে চলার দরকার নেই, বরং ওকে সঠিক পথে চালনা করতে হবে। এর একটা দারুণ উপায় হলো অ্যাকাউন্টের শক্তিশালী গোছানো সার্চ ক্যাম্পেইন তৈরি করা, যা পিম্যাক্সের জন্য পরিষ্কার ডেটা আর গাইডলাইন হিসেবে কাজ করবে। তাহলে শেষ প্রশ্নটা ভাবার জন্য রইল, বর্তমান বিজ্ঞাপন কৌশল কি এআইকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে ব্যবসার জন্য আসল ভ্যালু তৈরি করছে, নাকি মেশিনের হাতে নিয়ন্ত্রণটা ছেড়ে দিয়ে শুধু বাজেটই নষ্ট হচ্ছে? আজকের আলোচনা থেকে যা কিছু জানা গেল সেগুলো কাজে লাগিয়ে এই নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নেওয়ার সময় কিন্তু এসে গেছে।